আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নির্দেশগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল সেখানে থাকবে। তো এখানে দেখেন, আমরা ট্যাক্সে পড়ি না, আমাদের ট্যাক্সে তার পেনাল্টি সেকশন আছে, যে ট্যাক্সে আইন কি করে দিছে, যে আমাদের এই ট্যাক্সের এই ধারায় এই আইন বলা আছে, এত রেট বলা আছে, এগুলো কি করতে হবে, এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এইভাবে মেনে এগুলো চলতে হবে। ট্যাক্সের কথা দিয়ে উদাহরণ দিয়ে বলি, কেন এটাও তো একটা আইন। তো যদি এটা না মানেন, যদি ঠিকমতো রিটার্ন সাবমিট না করেন, যদি তথ্য গোপন করেন, তাহলে কি আছে? যদি ট্যাক্স যদি সরকারকে কম দেন, তাহলে সরকার কি করছে? শাস্তির ব্যবস্থা করছে না? পেনাল্টি আছে, যে এত টাকা জরিমানা, তারপরে আবার জেলেরও ব্যবস্থা আছে, জেল জরিমানা উভয় দুটারই ব্যবস্থা আছে। পেনাল্টিগুলো পড়লে আমরা সেটা জানতে পারবো। কারণ কি, যে তুমি আইন মানো নাই, এই কারণে তোমার এই শাস্তি বা এই জরিমানা, এটাই তোমার জন্য। আর যিনি আমাদেরকে তৈরি করছে, মহান আল্লাহ পাক আমাদেরকে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই জমিনের মালিক, আসমানের মালিক, জন্ম দিতে পারে, মৃত্যু দিতে পারে এবং দিচ্ছে, যিনি জন্ম এবং মৃত্যুর মালিক এক কথায়, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কোনো সীমা পরিসীমা নেই, যিনি বেহেশত দোজখের মালিক, আমরা যা দেখি যা দেখি না সব কিছুর মালিক যিনি, তিনি আমাদেরকে বলছেন, যে এটা কোরআন শরীফের কথা, এটা দেখবেন সূরা বাকারার ৩৮ এবং ৩৯ নম্বর আয়াত পড়িয়েন, তাহলে বুঝতে পারবেন, যে অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আল্লাহর হুকুম মানলে কোনো সমস্যা নাই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আর বলছে, আর যে ব্যক্তি তা অস্বীকার করবে এবং আমার নির্দেশগুলোকে আল্লাহ যেটা করতে বলছে সেগুলোকে যেগুলা করতে মানা করছে, যেগুলা করতে বলছে সেগুলা করতে হবে, যেগুলা করতে মানা করেছে সেগুলা করা যাবে না, মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী। এটা হচ্ছে পেনাল্টি সেকশন। এই যে পেনাল্টিতে কি হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, অনন্তকাল সেখানে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহর নির্দেশগুলো মানবেন কি মানবেন না। সূরা বাকারার ৩৮ এবং ৩৯ নাম্বার আয়াতটা পড়েন, তাই বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের এখানে বলেছে যে তৃতীয় অংশ হচ্ছে পরিবেশ সারচার্জ। আচ্ছা, এই যে পরিবেশ সারচার্জ দিতে হবে, এটা হচ্ছে আইন। হ্যাঁ, এটার বাইরে যদি আমরা যেই না যাই বা না দেই, তাহলে আমাদের একটা জরিমানার ব্যবস্থা আছে। তো এখানে আইনটা কি, যখন আমরা পেনাল্টিজ পড়বো, সেকশন পড়বো, তখন সেখানে কোনটা করলে কি, অপরাধ করলে কি শাস্তির বিধান আছে, সেটা আমরা জানবো। এখানে এখন আপাতত পড়বো হচ্ছে যে পরিবেশ সারচার্জ সরকারকে দিতে হবে, এটা সরকার জানাই দিচ্ছে আমাদেরকে। তোমার যদি একের অধিক গাড়ি থাকে, তাহলে তোমাকে পরিবেশ সারচার্জটা কি করতে হবে, দিতে হবে। পরিবেশ সারচার্জ দেওয়ার জন্য এখন এই যে এইভাবে দিতে হবে, যে তোমার যদি এই সিসির গাড়ি থাকে, 1500 সিসি বা 75 ওয়াটের গাড়ি থাকে, তাহলে তোমাকে 25,000 টাকা, এইভাবে একটা চার্ট দেয়া আছে, বইয়ে দেখবেন যেখানে চার্ট দেয়া আছে, এই চার্ট অনুযায়ী এই পরিবেশ সারচার্জটা কি করতে হবে, দিতে হবে। তো এখানে শুরু হচ্ছে যে 1500 থেকে শুরু, ধরো যে 1500 সিসি থেকে 3500 সিসি, তো প্রতি স্ল্যাবে 500 করে বৃদ্ধি করা হয়েছে, যে 15 সিসি পর্যন্ত গাড়ি টাকা দিতে হবে 25,000 টাকা, 1500 থেকে 2,000, 500 বাড়লো, 2,000 থেকে 2,500, 2,500 থেকে 3,000, 3,000 থেকে 3,500, তারপরে অ্যাবভ 3,500 সিসি। প্রতিবার 500 করে সিসিটা এখানে মনে রাখার জন্য
যে 1500 থেকে 3500 এরকম। আর হচ্ছে যে 75 কিলোওয়াট 15 সিসি অথবা 75 কিলোওয়াট, এটা হচ্ছে 25 করে, যে 75 থেকে 100 25 বাড়লো, আবার 100 থেকে 125, 125 থেকে 150, 150 থেকে 175, অ্যাবোভ 175, এইভাবে 6টা স্ল্যাব দেয়া আছে। এই 6টা স্ল্যাবে আমাদেরকে সারচার্জগুলো দিতে হবে। তাহলে 1500 সিসির পর্যন্ত যদি কোনো গাড়ি থাকে তাহলে আমাকে দিতে হবে হচ্ছে 25,000 টাকা। আর এটা বাড়বে হচ্ছে 25, 25 দুগুণে 50, 25, 50, 75, মানে 25 25 করে বাড়লো এখানে এই তিনটা। তারপরে 1.5 লাখ ডবল, 75 দুগুণ 1.5 লাখ, তারপরে হবে 2 লাখ, 3 লাখ 50। এটা একটা মনে রাখার জন্য বললাম যে সারচার্জটা দিতে হবে কিভাবে। 15 সিসি পর্যন্ত 25,000, 1500 থেকে 2000 50,000, তারপরে 2000 থেকে 2500 75,000, এভাবে শেষে হচ্ছে 3500-র জন্য 3,500, 3500-র উপরে হলে 3,500 সিসি। এই 3,500 এখানেও 3500 সংখ্যাগুলো প্রায় সংখ্যাগুলো একই, শুধু শূন্য বেশি। মনে রাখার জন্য আর কি বলছি, এভাবে যদি আমরা মনে রাখি, কেউ এক একজন এক একভাবে মনে রাখে। তো এই সিসির গাড়ি থাকলে আমাকে এই স্ল্যাবে আমাকে কী করতে হবে, সারচার্জটা, পরিবেশ সারচার্জটা, এটা হচ্ছে কি পরিবেশ সারচার্জটা দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে ক্যাপাসিটি বা এটা কিউবিক সেন্টিমিটার, সিসিতে কি বলে যে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 1500 ঘন সেন্টিমিটার। যে সিসি যত বেশি হবে গাড়ির ইঞ্জিনটা তত বড় হয় এবং তার গাড়ির পাওয়ার এক্সিলারেশনটা তত বেশি হয়, ফুয়েল খরচ তত বেশি হয়, আর গাড়ি থেকে যে ধোঁয়াটা নির্গত হয় সেটা বেশি নির্গত হয় এবং পরিবেশ বেশি দূষণ হয়। এই কারণে সিসি যত বেশি বা কিলোওয়াট যত বেশি, পরিবেশ সারচার্জের অ্যামাউন্টটাও তত বেশি। কিলোওয়াট হচ্ছে যে 1000 ওয়াটে 1 কিলোওয়াট। এটা আমাদের পড়ার সাবজেক্ট না, জানার জন্য বললাম শুধু। আচ্ছা, এখন হচ্ছে শর্ত, একটা শর্ত আছে যে আমরা যে সারচার্জটা দিব, এই সারচার্জটা দেওয়ার সময় যে অনেক সময় তো একই নামে তোমার তোমার নিজের নামেই ধরো 2টা ইয়ে আছে, গাড়ি আছে বা 3টা গাড়ি আছে নিজের নামেই। সেক্ষেত্রে হবে কি, 3টা 3 সিসির, একটা আছে 1500 সিসির, একটা আছে 2000 সিসির, একটা আছে ধরো 2500 সিসির। তো এখানে দিতে হবে কোনটা আমি বাদ দেবো, একটা তো বাদ যাবে, একের অধিক যে 2টা থাকবে সেই 2টা আমাকে, সেই 2টার জন্য আমাকে সারচার্জ দিতে হবে। যে আমাদের 3টা গাড়ি থাকে, তো 3টার জন্য তো আমাকে সারচার্জ দিতে হচ্ছে না, একটা বাদ যাবে। তো সরকার বলে দিছে, এখানে আইনে বলে দিছে যে যেটা ছোট সিসি, হ্যাঁ ধরো 1500 সিসি তোমার আমার একটা গাড়ি আছে, 2000 সিসি, 2500 সিসি, তো ওই ছোট সিসি যেটা, সেটা ব্যতীত, যেটা ছোট সিসি সেইটা ব্যতীত বাকি যে দুটো আছে সেই দুটোর সারচার্জটা তোমাকে দিতে হবে। সর্বনিম্ন যেটা হবে আর কি, গাড়ির যেটা সর্বনিম্ন সেটা ব্যতীত বাকি দুটোর জন্য দিতে হবে, অর্থাৎ হাইয়েস্ট গুলোই দিতে হবে। আর পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন এবং ফিটনেস নবায়নকালে কি করতে হবে, নবায়নকারী যে কর্তৃপক্ষ আছে সেই নবায়নকারী কর্তৃপক্ষ সেটা আদায় করবে। আপনি কখন করবেন, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন বা নবায়ন করবেন, তখনই যে নবায়নকারী বা কর্তৃপক্ষ যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন তারাই এখানে এই টাকাটা সংগ্রহ করে নেবে আপনার কাছ থেকে, সারচার্জটাও সংগ্রহ করে নেবে, এটা তাদের দায়িত্ব। তো একাধিক বছরের জন্য যদি আমরা গাড়ির নিবন্ধন বা ফিটনেস করি, সেক্ষেত্রে 30শে জুনের একটা তারিখের একটা রুলস আছে, সেটা আমরা নিচে আরও স্পষ্ট করে পড়ব। আবার বলছে যে এই ঘ নাম্বারে যেটা বলছে যে যদি বকেয়া থাকে, যে পরিবেশ সারচার্জ আমি মনে করো আগে থেকে দেইনি, আগে 2 বছর বা 3 বছর মনে করো পরিবেশ সারচার্জটা দেওয়া হয় নাই, বা আমি নবায়নই করিনি, নবায়ন করলে তো, নবায়ন করতে যদি যেতাম তাহলে তো ওখানে পরিবেশ সারচার্জটা নিয়ে নিত। তো গাড়ির আমি নবায়নই করিনি, রিনিউ করিনি গাড়িটা, তখন কি হবে? কিন্তু যখন আবার রিনিউ করতে যাব কোনো কারণে যদি যেতে হয়, কেননা রাস্তাঘাটে তো গাড়ি চলে, গাড়ি চললে তো ট্রাফিক হোক, পুলিশ হোক, তারা কি করে, গাড়ি চেক করে না,
চেক করতে গেলে উনি দেখলেন যে আপনি গাড়ি আপনার কাগজপাতি ঠিক নেই। তো তখন যখন আপনাকে পাঠায় দেবে যে আপনি এটা রেজিস্ট্রেশন করে আসেন, তখন ওই রেজিস্ট্রেশন করতে গিয়ে তখন আপনাকে দিতে হবে। আপনি তো আগে ২ বছর বা ৩ বছর রেজিস্ট্রেশন নবায়নটা করেনই। গাড়ির নবায়ন করেননি আপনি। তো সে করবে, তখন কি হবে, আগের যে বছরগুলো করা হয়নি প্লাস হালনাগাদ। অর্থাৎ বর্তমান যে বছরটা চলতেছে, এই বছরটা সহ পূর্বের যে বকেয়াগুলো আছে সেগুলো সহ আপনাকে সারচার্জটা দিতে হবে। এই তো স্বাভাবিক, তাই না? বিগতগুলো না রেখে তো বর্তমানটা নেবে না। আবার যখন আমি নবায়ন করতে যাব বা সারচার্জ দিতে যাব, তখন কিন্তু আগেরগুলোও নেবে এবং বলবে যে আপনি বর্তমান বছরটাও দেন। এটাও তো আবার বকেয়া পড়ে যাবে। যেমন হচ্ছে, if the registration or fitness renewal is done for multiple years, environmental protection surcharge is required to be paid at the rate applicable in the subsequent financial year. কি বলছে? Subsequent financial year ending June 30 of the year in which renewal took place. এনে বলছে যে দেখো, আমি এখানে একটা ইপিএস নির্ধারণ একটা চার্ট দিয়ে দেখিয়ে দিই কীভাবে করা যায়। যে ধরো এখন 2023 সালে গাড়িটা একটা রেজিস্ট্রেশন করা হয়েছে, 23 সালে, তারপর 24 সালে নবায়ন, 25 সালে নবায়ন করা হবে, 26 সালে নবায়ন করা হবে, 27 সালে নবায়ন করা হবে, এমন। তো এখানে 2023 সালের জন্য যদি নবায়ন করি, তাহলে 2023 সাল মানে হচ্ছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা তো পুরো 12 মাস। 12 মাসের জন্য আমি নবায়ন করব। তো এখানে তো নবায়ন করার, এটা তো হচ্ছে যে বছর, 23 সাল এটা বছর, কিন্তু আর্থিক বছরের এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আর্থিক বছর পড়ে যায় 2টা। প্রথম 6 মাস পরে পড়লো হচ্ছে 22-23-এ, পরের 6 মাস পড়লো হচ্ছে মানে 23-24-এ। মানে ওই যে গল্পের মতো, একটা পাতা যদি পানিতে পড়ে অর্ধেক আর শুকনায় পড়ে অর্ধেক, তাহলে কি হবে? ওই রকম এখানে বলছে, যদি এই 23 সালের এই অর্ধেকটা পড়লো কি 22-23-এ, আর বাকি অর্ধেকটা পড়লো 23-24-এ, তাহলে আমরা 22-23-এর অর্থ বছর বা 22-23-এ যে অর্থ বছর আসে সেই আইন অনুযায়ী আমরা সারচার্জটা দেব, না 23-24 যে অর্থ বছরের যে আইনটা আছে সেই আইন অনুযায়ী আমরা মানে সারচার্জটা দেব, তাই না? এখন একটা প্রশ্ন জেগে যায়। তো শাওন সেটা মানে এখানে ক্লিয়ার করে বলে দিছে যে তোমার যে 30শে জুন আছে, 30শে জুনের পরের সাবসিকুয়েন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাপ্লিকেবল ইন দ্য সাবসিকুয়েন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং 30 জুন। তোমার এই 30 জুনের পরের যে অর্থ বছরটা হবে, অর্থাৎ এটা হচ্ছে 30 জুন, 30 জুনের পরের অর্থ বছর হচ্ছে এইটা, এই যে 23-24, এই 23-24-এর আইন অনুযায়ী তুমি সারচার্জটা দিবা, এক কথায়। এরকম প্রতি বছরই তাই হবে, ঠিক আছে? এখন মনে করো আমি জানুয়ারি মাসে গেলাম বা ফেব্রুয়ারি মাসে গেলাম, এখন আমাকে তো দিতে হবে 23-24-এর হার অনুযায়ী, আমাকে 23-24-এর আইন অনুযায়ী আমাকে সারচার্জটা দিতে হবে। কিন্তু বাজেট অধিবেশন হয়তো জুন মাসে, আইন পাস হয় তোমার বাজেট অধিবেশন, তখন এটা পাস হয় অর্থ বছরে 30শে জুনে, তার জুলাইয়ের দিকে সেটা পাবলিশড হয়। তো জুলাই ধরো 5 তারিখ বা 3 তারিখ আইনটা পাবলিশ হলো, কিন্তু আমি তো গেছি ফেব্রুয়ারিতে, আমি গেছি যে রেজিস্ট্রেশন করার জন্য বা নবায়ন করার জন্য গেলাম, তখন আমি রেটটা পাবো কিভাবে? এটা পাবো এইভাবে যে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য সরকার কিন্তু 3 বছরের জন্য এই হারগুলো দিয়ে দেয়। তো এটা কিন্তু এই পূর্ব নির্ধারিত, এই হারটা দিয়েই থাকে। তো যদিও এটা একই চলছে, কয়েক বছর ধরে একই চলছে, যদি কখনো চেঞ্জ হয়, এই জন্য সরকার এটা, যেহেতু অর্থ বছর চেঞ্জ হচ্ছে, সেই কারণে গভর্নমেন্ট বলে দিছে যে তোমার 30শে জুন, তোমার যে বছরের মধ্যে যে 30শে জুন আছে, এই 30শে জুনের পরের যে অর্থ বছরটা হবে সেই অর্থ বছর হারে তুমি এইটা সারচার্জটা দিবা। সরি। তো এরকম যে এখানে দেখা যাচ্ছে যে 2024 সাল, এখানে নবায়ন যদি করি, সেখানে আমরা দেখব জানুয়ারি থেকে জুন, তাহলে 23-24, তাহলে আমরা দেব হচ্ছে 24-25-এর অনুযায়ী।
আবার 25 সালেও আমরা যদি নবায়ন করি তখন আমরা দেব 25-26 অনুযায়ী। 26 সালে যখন আমরা নবায়ন করব তখন দেব 26-27 অনুযায়ী। যখন 27 সালে নবায়ন করব তখন দেব আমরা 27-28 অনুযায়ী। অর্থাৎ আমরা পরের যে অর্থবছরটা আছে 30শে জুনের পরের অর্থবছর সেই অনুযায়ী দেব। এখন ধরো 15 সিসির একটা গাড়ি আছে, 18 সিসির একটা গাড়ি আছে, তার মানে একের অধিক গাড়ি আছে, দুইটা গাড়ি আছে। আমাকে দিতে হবে বেশি যেটা সিসি সেটার জন্য দিতে হবে, ছোট সিসিটা আমার থাকবে, সেটার জন্য দিতে হবে না। আর এটা তো বললাম যে if an assessee fails to pay the above mentioned environmental protection surcharge at source, such surcharge amount will be determined at the time of renewal using the formula A plus B. A plus বলতে যে এটা হচ্ছে বকেয়া accrued environmental protection surcharge of previous years plus হচ্ছে environmental protection surcharge প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন সারচার্জ অ্যাপ্লিকেবল ইন দ্য ইয়ার অফ পেমেন্ট, মানে যেটা যে বছর তুমি দিচ্ছ সেই বছর। এখানে ধরো যে তুমি এখন 25 সালে আসে, 25 সালের এখন তুমি দিতে গেছো, এখন যদি এটা ডিসেম্বর মাসে মনে করি ডিসেম্বর মাস, এখন ডিসেম্বর মাসই চলছে, 2025 সালে ডিসেম্বর মাস চলছে, তো এখন এটা আমরা ধরো আমরা দিতে গেছি, তো দিতে গেলাম, তো আমি 23-24 দেইনি, আমি বললাম যে ভাই আমি তো 23-24 দেইনি, 23-24টা আমার কাছ থেকে নেন। তারা বলবে যে 23-24 প্লাস 25, ঠিক আছে, 23-24 প্লাস 25 মিলে সারচার্জটা দিতে হবে। এই আর একটা পয়েন্ট হচ্ছে যে সারচার্জ কখনো রিফান্ড হয় না, সারচার্জ কখনো অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট উইথ আদার কাইন্ড অফ ট্যাক্সের সাথে কখনো এটা অ্যাডজাস্ট করা যাবে না। এটা ট্রু ফলস আসতে পারে, যে এটা ট্রু না ফলস। আর এই যে মোটর গাড়ি বললাম, যে মোটর গাড়ি বলতে একটা সংজ্ঞা বলে দিছে, যে মানে এখানে বলছে মোটর গাড়ি বাস মোটর গাড়ি হবে না, মিনি বাস, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাঙ্ক লরি, পিক আপ ভ্যান, হিউম্যান হলার, অটো রিক্সা, মোটরসাইকেল, এগুলো মোটর গাড়ি হবে না। এগুলো বাদে যেগুলো যানবাহন থাকবে সেগুলো সবগুলো মোটর গাড়ি হিসেবে বিবেচনা করা হবে। এখন বলেছে যে যে তুমি মনে করো একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি নিয়োগকর্তা, এখন তোমার প্রতিষ্ঠানে যদি যারা প্রতিবন্ধী আছে তাদের মধ্য থেকে সেই সব ব্যক্তির মধ্যে যদি তোমার কর্মচারী 10% অথবা হচ্ছে যে 25 জন এর অধিক কর্মচারী যদি নিয়োগ দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানে, তাহলে প্রদেয় করের উপর 5% কর রেয়াত পাবে। মানে 5% অথবা তাদেরকে যে বেতনটা দেওয়া হয়, অর্থাৎ সেই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যে বেতনটা দেওয়া হয় সেই বেতনের 75% হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ তোমার যেটা ট্যাক্স আসবে পেয়েবল হবে, সেই ট্যাক্স পেয়েবলের 5% অথবা প্রতিবন্ধী কর্মচারীদেরকে যে বেতন দেওয়া হয় সেই বেতনের 75%, এই দুটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার সেই পরিমাণ টাকাটা একটা রিবেট পাওয়া যাবে। শর্ত হচ্ছে মোট জনবল যদি 500 জন জনবল থাকে তাহলে 10% হচ্ছে 50 জন। আমি যদি 50 জন রাখি অথবা যদি আমি 26 জন রাখি তাহলে আমি এই সুবিধাটা পাবো। 25 জনের অধিক যেহেতু বলছে তাহলে 26 জন হবে, 26 জন, 27 জন, 28 জন হতে পারে, 30 জন হতে পারে, মানে 50 জন তো হয় 10%-এ, 50 জন না করে না হলো না, আমি 26 জন নিলাম বা 27 জন নিলাম বা 30 জন নিলাম, তাহলেও আমি এই সুবিধাটা পাবো, একটা রেয়াত পাবো। ঠিক সেম ভাবে থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য ঠিক সেম। আচ্ছা, মিস্টার সাব্বির এখানে তার টোটাল ইনকাম যদি হয় 13 লক্ষ টাকা ধরলাম, তার নিট ওয়েলথ আমরা দেখতে পাচ্ছি যে তার 2,90,00,000 টাকা হচ্ছে নিট ওয়েলথ, ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 1,25,000 টাকা, তাকে ট্যাক্স দিতে হবে 1,25,000 টাকা। এখানে তাকে কি কোনো সারচার্জ দিতে হবে, তো আপনার ওয়েলথ সারচার্জ কি দিতে হবে এখানে কোনো, বা পরিবেশ সারচার্জ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন সারচার্জ কি দিতে হবে এখানে তাই কোনো সারচার্জ দিতে
হবে না। মিস্টার সাব্বিরের 5,50,000 টাকা হচ্ছে যদি তার টোটাল ইনকাম থাকে এবং তার ওয়েলথ যদি ধরেন 2,90,00,000 থাকে, তাহলে তার দুইটো মোটর গাড়ি আছে, মোটর কার আছে, তার লাইবিলিটি হচ্ছে 15,000 টাকা। তো এখানে যেহেতু তার ওয়েলথ হচ্ছে 4 কোটির উপরে, আবার এখানে তার একের অধিক মোটর গাড়িও আছে, সো এটা 10%-এর স্ল্যাবে পড়ে গেছে, তখন তাকে তার নিট পেয়েবল যেটা আছে সেই পেয়েবলের 10% তাকে দিতে হবে। পেয়েবলের যেটা পেয়েবল হবে, পেয়েবল হচ্ছে 15,000 টাকা, এর 10% ওয়েলথ সারচার্জ দিতে হবে। মিস্টার সাব্বির এনার হচ্ছে 13,75,000 টাকা, নিট ওয়েলথ নিট ওয়েলথ হচ্ছে 4,60,000 টাকা। তাহলে ট্যাক্স লাইবিলিটি অফ ইনকাম স্ট্যান্ডস হচ্ছে 1,25,000 টাকা তার ট্যাক্স লাইবিলিটি। যেহেতু তার 4 কোটি টাকার উপরে, তাহলে 10% স্ল্যাবে পড়বে এবং দিতে হবে 12,500 টাকা। তাহলে 1,25,000 যোগ 12,500, এই 1,25,000 যোগ 12,500, তাই দিতে হবে 1,37,000 টাকা। এটা পিএল এর বইয়ের ম্যাথগুলো করা হচ্ছে, বইয়ের মধ্যে আছে ম্যাথগুলো। একটা হচ্ছে মিস্টার সাব্বিরের আছে 13,75,000 টাকা, তার হচ্ছে 11 কোটি টাকা হচ্ছে তার ওয়েলথ। 11 কোটি হলে 10 থেকে 20, এই স্ল্যাবের মধ্যে হচ্ছে 20%, তাহলে 1,25,000 যে ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স পেয়েবল আর কি, ট্যাক্স পেয়েবল হচ্ছে 1,25,000 টাকা। এই ট্যাক্স পেয়েবলটা হচ্ছে ট্যাক্স আফটার রিবেট, মানে ওই যে এনভায়রনমেন্টাল ট্যাক্স আফটার রিবেট, ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করি না আমরা, ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করার পরে যেটা ট্যাক্স পেয়েবল হয়, সেই ট্যাক্স তারপরে আমরা সারচার্জগুলো ক্যালকুলেশন করব এই নিট পেয়েবলের উপরে। নিট পেয়েবলের উপরে আসতেছে হচ্ছে 25,000 টাকা, তাই দুটো যোগ করলে হলো 1,50,000 টাকা। তারপরে বলছে যে 13,75,000 টাকা, এটা কত, 51 কোটি টাকা। 51 কোটি টাকা, তার মানে হচ্ছে অ্যাবভ 50 কোটি। অ্যাবভ 50 কোটি হলে 35%, তাহলে 1,25,000-এর 35% হলে 43,750 টাকা, আসতেছে 1,68,750 টাকা। তারপর বলছে মিস্টার সাব্বির হ্যাজ এ টোটাল ইনকাম, তার হচ্ছে 13,75,000 টাকা এবং নিট ওয়েলথ হচ্ছে 31 কোটি টাকা। তার 15 সিসি একটা আছে, 2700 সিসির একটা আছে, তাকে দিতে হচ্ছে 1,25,000 টাকা, তার ট্যাক্স পেয়েবল আসছে। তাহলে এটা কোন স্ল্যাবে পড়বে? যেহেতু এটা 20 থেকে 50, তার মানে 30%, 30%-এ পড়লো, সেহেতু আমরা এখানে দিব হচ্ছে 30%, 1,25,000-এর মধ্যে আসলো যে 37,500 টাকা। আর যেহেতু তার একের অধিক গাড়ি আছে, একের অধিক গাড়ি থাকলে তো তাকে বেশিটার জন্য তাকে একটা পরিবেশ সারচার্জ দিতে হবে। 2700 সিসির যে স্ল্যাবটা আছে, 2700 সিসির স্ল্যাবে 1.5 লাখ টাকা আছে, এই 1.5 লাখ টাকা তাকে দিতে হবে। তাহলে তাকে দিতে হবে ট্যাক্স পেয়েবল যেটা, সেটা হচ্ছে 1,25,000 টাকা। তারপরে তার জন্য বরাদ্দ করা হয়েছে ওয়েলথ সারচার্জ, ওয়েলথ সারচার্জ হচ্ছে 37,500 টাকা। এখানে ওয়েলথ লিখতে হবে। তার ওয়েলথ সারচার্জটা হচ্ছে 37,000 টাকা, এটা আসবে। প্লাস হচ্ছে তাকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন সারচার্জ দিতে হবে 1.5 লক্ষ টাকা। এই মোট হচ্ছে 3,12,500 টাকা। আচ্ছা, আর একটা ম্যাথ কেস সলিউশন হচ্ছে যে তার 13,75,000 টাকা আছে, তার 3 কোটি টাকা হচ্ছে তার ওয়েলথ। তো 3 কোটি টাকা যদি ওয়েলথ হয় এবং তার মোটর গাড়ি আছে দুইটা, 1500 সিসি এবং 2700 সিসি, তাহলে একের অধিক যদি গাড়ি থাকে তাহলে 10% দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দিলাম হচ্ছে 1,25,000-এর 10% হচ্ছে 12,500 টাকা। আর তার হচ্ছে 2700 সিসি আছে, রেসপেক্টিভলি 2700 সিসি জন্য আসতেছে 1,50,000 টাকা। ওই স্ল্যাব ধরে নিতে হবে, তাহলে আমাদের আসবে 2,87,500 টাকা। মিস্টার সাব্বির হ্যাজ এ টোটাল ইনকাম, তার 13,75,000 টাকা ইনকাম আছে এবং তার এর 13,75,000-এর মধ্যে তার 4 লক্ষ টাকার একটা সিগারেট বিজনেস থেকে ইনকাম আছে। তার সিগারেট বিজনেস থেকে ইনকাম তো 45%,
তো 45 এই 4 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা আসবে ওইটার স্ল্যাব করতে হবে। ওটার স্ল্যাব আমরা করলাম এখানে 3.5, 1, 4, তারপরে বাকিটা থাকে হচ্ছে 1,25,000। এর উপর আমরা রেগুলার স্ল্যাব রেট যেটা আছে সেটা আমরা করলাম। তার আগে কিন্তু আমরা 4 লাখ টাকা বাদ দিয়ে দিছি। এটা ফিক্সড। 4 লাখ টাকা এখানে দিয়ে বাকিটা আমরা এই স্ল্যাবে দিয়ে দিলাম। দিয়ে আমাদের আসলো 2,43,000 টাকা। যদি এটা যদি টোবাকো থেকে না আসতো, সিগারেট থেকে না আসতো, তখন আমাদের স্ল্যাবটা হইতো কিন্তু এইরকম। 3.5, 1, 4, তারপরে 5, বাকিটার উপরে 20% এইভাবে। কিন্তু যেহেতু এখানে 4 লক্ষ টাকা সিগারেট বিজনেস থেকে এসছে, সে কারণে এখানে আমাদের এখানে দেখাচ্ছে যে 4 লক্ষ টাকা থাকলো, বাকিটা আমরা স্ল্যাবে দিয়ে দিলাম। দিয়ে আমাদের ট্যাক্স আসলো 2,43,000, না সরি 2,43,750 টাকা। তো এখানে যে ওয়েলথ আছে এটা কিন্তু 4 কোটি টাকা হয়নি। তো এখানে যেহেতু সিগারেট আছে, সিগারেট থাকলেই 45-60% তো আসবেই। সিগারেট মানে তামাকজাত দ্রব্য। এখানে তো 45% আসবেই, প্লাস সাথে ওর সাথেই থাকবে হচ্ছে 2.5%। অর্থাৎ 4 লাখ গুণন 2.5%, এই হচ্ছে 10,000 টাকা। এই 4 লাখের উপরে 45% একবার হলো, আবার টোবাকো সারচার্জ হিসেবে 4 লাখের উপর আবার 2.5% আসবে। তাহলে এটা প্লাস এই 2,43,750 প্লাস এই 10,000, এই মোট 2,53,750 টাকা আসবে। আবার বলছে যে তার হচ্ছে 13,75,000 টাকা ইনকাম, 4 লক্ষ টাকা হচ্ছে সিগারেট থেকে আসছে, সিগারেট ব্যবসা থেকে আসছে, 4 কোটির উপরে আসছে তার নিট ওয়েলথ, 4,10,00,000 তার নিট ওয়েলথ রয়েছে। আর হচ্ছে যে তার দুটো মোটর গাড়ি আছে, 15 এবং 18 সিসি, 1500 সিসি এবং 1800 সিসি। তাহলে এই 4 লক্ষ টাকা আমরা বাদ দিয়ে বাকি যে টাকাটা আছে, সেটা ইনকামটা আছে, সেটা আমরা স্ল্যাব রেটে আমরা বের করে ফেলবো। আর 4 লাখের উপর 45% ধরলে আমাদের আসতেছে 2,43,750 টাকা। তো যেহেতু 2,43,750 টাকা, যেহেতু তার এখানে 4 কোটি টাকার উপরে আসে, তাহলে 2,43,750-এর উপর কত পার্সেন্ট যোগ হবে? 10% আমরা ওয়েলথ সারচার্জ পাবো। আবার এখানে তার টোবাকো সারচার্জ আসছে 2.5%। আমরা টোবাকো টা বের করবো 2.5% সহজ এটা। তারপরে তার গাড়ি আছে, গাড়ির মধ্যে যেটা অধিক গাড়ি 18 সিসি, 18 সিসির জন্য 50,000 টাকা এনভায়রনমেন্টাল প্রোটেকশন সারচার্জ ইপিএস দিতে হবে আমাদেরকে 50,000 টাকা। তাহলে 2,43,000 যোগ 24,375 যোগ 10,000 যোগ 50,000, এই মোট 3,28,125 টাকা আমাদেরকে দিতে হবে। মিস্টার সাব্বিরের তার টোটাল ইনকাম হচ্ছে 13,75,000 টাকা। 4 লক্ষ টাকা হচ্ছে সিগারেট এটা থেকে আসছে, সেটা আমরা এইভাবে 35% সিগারেট দিয়ে বাকিটা স্ল্যাব রেট দিয়ে আমরা বের করলাম 2,43,750 টাকা। এখন তার ওয়েলথ আমরা দেখতে পাচ্ছি অ্যাবভ 50 কোটি, তার মানে 35%-এ পড়বে। 2,43,750-এর সাথে আমরা 35% বের করব। 35% বের করব এবং প্লাস আমরা দেব হচ্ছে টোবাকোর জন্য 4 লাখের সাথে 2.5% আমরা দিয়ে দেব। আর ইপিএস দেব, যেহেতু দুইটা গাড়ি আছে, 18 সিসির জন্য হচ্ছে 50,000 টাকা, আমরা এখানে 50,000 টাকা দিয়ে দেব। তাহলে মোট আমাদেরকে দিতে হবে, মিস্টার সাব্বিরকে দিতে হবে 3 লক্ষ এই টাকাটা। এখন কোম্পানির ক্ষেত্রেও তাই। একটা কোম্পানি এখানে দেখাচ্ছে যে তার 45, তার ইনকাম হচ্ছে তার এখান থেকে টোবাকো বিজনেস ইনকাম, সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে সিগারেট ম্যানুফ্যাকচার করে। সে 30,000 টাকা 30,000 টাকা তার অ্যাসেস্ট ইনকাম হয়েছে। তার মানে তার ইনকাম ট্যাক্স দিতে হবে হচ্ছে 30 লাখের উপরে, 30,000 না সরি 30 লাখ, 30 লক্ষ টাকার উপরে দিতে হবে 45%, তাহলে হচ্ছে 13,50,000 টাকা। এবং এর সাথেই থাকবে হচ্ছে যে 2.5% সারচার্জ, অর্থাৎ 75,000 টাকা। এই হচ্ছে 14,25,000 টাকা তাকে দিতে হবে। এরপর আসছে যে চার্জ অফ অ্যাডভান্স ট্যাক্স। এটা সেকশন 19 যদি আপনারা দেখেন, সেখানে আমরা পাবো যে এখানে কি বলছে, চার্জ অফ এডিশনাল ট্যাক্স। এখানে বলছে যে যদি
সরকারের অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি আছে, গভর্নমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অনুমতি ছাড়া যদি তুমি যদি তোমার প্রতিষ্ঠানে নন বাংলাদেশি বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে যদি নিয়োগ দেই, তাহলে কি হবে, যে আমার যে প্রদেয় করটা আছে সেই প্রদেয় করের 50% অথবা 5 লাখ, হুইচ এভার ইজ হায়ার, এটা অতিরিক্ত চার্জ হিসেবে সরকারকে দিতে হবে। অপরাধটা হচ্ছে সরকারকে না জানিয়ে একজন নন বাংলাদেশিকে বাংলাদেশে কাজের সুযোগ করে দেওয়া। তো আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোনো ফরেনারকে, যারা বাংলাদেশি নাগরিক নয়, তাদেরকে যদি আমরা কর্মে নিয়োগ দিই, তাহলে সরকারের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অনুমতি নিতে হবে, আদারওয়াইজ তারকে পেনাল্টির বিধান রয়েছে। আমরা একটা উদাহরণ দেখি যে এক্স লিমিটেড ইজ এ প্রাইভেট লিমিটেড company registered in Bangladesh involved in manufacturing packaging product during the assessment year 25-26 its total assessed income ছিল হচ্ছে 30 লক্ষ টাকা। তার রেগুলার ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 27.5%, সে প্র্যাকটিস করে 27.5% সে ট্যাক্স দেয়। From an investigation it has been found that they have appointed one foreigner to work at their office without prior approval of the appropriate authority। এক্ষেত্রে তার আয় হচ্ছে 30 লক্ষ টাকা, সে ট্যাক্স দেয় হচ্ছে 27.5 লক্ষ টাকা। তাহলে রেগুলার ট্যাক্স কত আসছে? 8,25,000 টাকা তার রেগুলার ট্যাক্স আসছে। তো এই রেগুলার ট্যাক্সের উপর কত পার্সেন্ট? 50% অথবা 5 লাখ, হুইচ এভার ইজ হায়ার। এই রেগুলার ট্যাক্সের উপর 8,25,000-এর উপর যদি আমি 50% ধরি, তাহলে 4,12,000 টাকা হবে। 4,12,000 এবং 5 লাখ, 4,12,500 এবং হচ্ছে 5 লাখ, হুইচ এভার ইজ হায়ার, এটা তাকে অতিরিক্ত চার্জ হিসেবে, অতিরিক্ত ট্যাক্স, এডিশনাল ট্যাক্স হিসেবে তাকে দিতে হবে যদি সে ফরেনার নিয়োগ দেয় উইদাউট এনি অ্যাপ্রুভাল of the appropriate authority of the government। ইনকাম ট্যাক্স রেট তো প্রতি বছর হয়, ফাইন্যান্স অর্ডিন্যান্সে এবার হয়েছে। তো এখানে আমরা দেখি, এটা আমরা জানি সবাই যে এখানে 25-26 এখানে একটা স্ল্যাব দেওয়া আছে। 26-27 3 বছরের জন্য গভর্নমেন্ট আমাদেরকে এই রেটগুলো দিয়ে দেয়, যাতে আমাদের ট্যাক্স প্ল্যানিং করতে সুবিধা হয়। ওই যে বললাম, এনভায়রনমেন্টাল অন্যান্য চার্জগুলো যেগুলো আছে, যে সারচার্জগুলো যেগুলো আছে, সেই চার্জগুলো কীভাবে দেবো বা এই চার্জগুলো কীভাবে দেবো, এটা ট্যাক্স প্ল্যানিং করা যায়। তো এখানে দেখেন যে 25-26-এর মধ্যে একটা মেজর একটা চেঞ্জ আসছে। সেটি হচ্ছে যে 25-26-এ কিন্তু ছিল হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং বাংলাদেশি নন রেসিডেন্ট ছিল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ছিল এবং হচ্ছে ফার্ম ছিল। কিন্তু এই 26-27-28 কিন্তু ফার্ম নেই, ফার্মটা কিন্তু এখানে নেই। এদের জন্য ডিরেক্ট 27.5% সম্ভবত দেখতে হবে, দেখে বলি। জি ঠিক আছে, এটা ফার্মের জন্য 27.5%। ফার্মটা কিন্তু এখানে নেই, 26-27-28 এখানে এখানে হচ্ছে ফার্মের জন্য এখানে ফার্ম যে আমার স্ল্যাব রেট ছিল, ফার্মে কিন্তু স্ল্যাব রেট এখন নেই। আর একটা হচ্ছে মানে এখন বলে 26-27 এবং 27-28 অ্যাসেসমেন্ট ইয়ারের কথা বলছি। তো এখানে ফার্স্ট হচ্ছে 3,75,000, আগে ছিল 3,50,000। মানে এই এখন তো 25-26 যে অ্যাসেসমেন্ট ইয়ার চলছে এটার জন্য এটা ঠিক আছে, কিন্তু 26-27-27-28-এ এটা হয়ে গেছে 3,75,000। তারপরে 5%-এর অপশনটা নেই। নেক্সট হচ্ছে 3 লাখ, তারপরে 4-5, 3-4-5 এভাবে আসছে। 5 নেই, 10, 15, 20, 25, 30 এভাবে। আর এখানে একটা চেঞ্জ আসছে যে ফিমেল এবং যারা জেনারেল সিনিয়র ট্যাক্স পেয়ার, অর্থাৎ অ্যাবভ 65 ইয়ার্স যারা আছে, তাদের ছিল কত, অর্থাৎ 25-26। এখন যে আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ারটা চলছে, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 আমাদের 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত রিটার্ন সাবমিটের শেষ সময়, এই ডিসেম্বর মাসের পুরাটা 31 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে আমরা এইখানে 25-26-এর অ্যাসেসমেন্ট ইয়ারে হচ্ছে আমরা 4 লাখ টাকা, তারপরে
4 লাখ টাকা, কিন্তু পরের অর্থ বছর পরের অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আসবে হচ্ছে 4,25,000 টাকা পর্যন্ত 0%। এই যে এখানে যে 3,50,000 ছিল, এখানে তো মহিলাদের জন্য ছিল হচ্ছে মহিলা এবং সিনিয়র সিটিজেন যারা ছিল অ্যাবভ 65+, তাদের জন্য 4 লাখ টাকা ছিল, সেটা হয়ে যাবে 4,25,000 টাকা। যারা থার্ড জেন্ডার এবং হ্যান্ডিক্যাপ্ট যারা ট্যাক্স পেয়ার্স আছেন তাদের জন্য 4,75,000 ছিল, 26, 27, 27, 28 সেটা হয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত মকুব করা হয়েছে, 0% হবে। আর হচ্ছে যারা গেজেটেড ফ্রিডম ফাইটার রয়েছেন, গেজেটেড ফ্রিডম ফাইটারের জন্য 5 লক্ষ টাকা ছিল, 0%, তাদের জন্য হবে হচ্ছে 5,25,000 টাকা, 5,25,000 টাকা হবে 0%। আর যারা জুলাই যোদ্ধা রয়েছেন, জুলাই যোদ্ধাদের জন্য 25, 26 থেকে হবে হচ্ছে 25, 26, 27, 28, তাদের জন্য হবে 5,25,000 টাকা। তো এখানে 25,000 করে বৃদ্ধি করা হয়েছে 0%-এর হার। তাহলে আমরা কি দেখলাম যে ফিমেল এবং 65+, এখন 4 লাখ ছিল, সেটা হবে 4,25,000। তারপরে থার্ড জেন্ডার এবং হ্যান্ডিক্যাপ যারা ট্যাক্স পেয়ার আছেন তাদের জন্য ছিল 4,75,000 ছিল, 4,75,000 ছিল, তাদের জন্য হবে 5 লক্ষ টাকা পর্যন্ত 0%। যারা গেজেটেড ফ্রিডম ফাইটার রয়েছেন, তাদের জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের জন্য ছিল হচ্ছে 5 লক্ষ টাকা, সেটা হয়ে যাবে 5,25,000 টাকা। আর যারা রয়েছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদের জন্য গেজেটেড জুলাই যোদ্ধা, তাদের জন্য হবে হচ্ছে 5,25,000 টাকা পর্যন্ত 0%। The minimum non-assessable income limit of the parents of legal guardian। আচ্ছা, যারা লিগ্যাল গার্ডিয়ান রয়েছেন বা প্যারেন্টস রয়েছেন তাদের জন্য, ডিসেবল চাইল্ড এবং ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তাদের জন্য প্রত্যেকের জন্য এই যে 50,000 টাকা, 50,000 মোর তাদের জন্য যোগ হবে, 50,000 মোর 50,000 মোর ফর ইচ চিলড্রেন অর ডিপেন্ডেন্টের জন্য, চিলড্রেন এবং চাইল্ড এবং ডিপেন্ডেন্ট প্রত্যেকের জন্য 50,000 টাকা করে অতিরিক্ত ছাড় পাবেন। ইফ বোথ ফাদার অ্যান্ড মাদার অফ সাচ ডিসেবল চাইল্ড অর ডিপেন্ডেন্ট, তাদের জন্য হবে হচ্ছে, তাদের জন্য দুজনই পাবে না, যে কোনো একজন এই ফেসিলিটিসটা এনজয় করতে পারবে। অর্থাৎ পিতা মানে সেই শিশুটা বা সেই চাইল্ড বা ডিপেন্ডেন্টের যিনি ডিসেবল, তাদের বাবা মা দুজনই যদি কীরকম বাবা মা, যে লিগ্যাল গার্ডিয়ান বা প্যারেন্ট, লিগ্যাল গার্ডিয়ানও হতে পারে, প্যারেন্ট তো হলে তো হলোই, তাদের জন্য অতিরিক্ত 50,000 টাকা করে যোগ হবে। কোথায়? এই 0%-এর ক্ষেত্রে, অর্থাৎ বাড়বে। যে এখানে এই যে 3,50,000 টাকা আছে, এই 3,50,000 সাথে আরও 50,000 টাকা যোগ হবে, অর্থাৎ 4 লক্ষ পর্যন্ত তাদের 0% হবে, যদি তাদের জন্য এই ধরনের সন্তান বা ডিপেন্ডেন্ট থেকে থাকে। প্রতিটা ক্ষেত্রেই তাই। এখানে ফিমেল এবং সিনিয়র সিটিজেন এখানেও হবে, তখন 4,50,000 হবে, এখানেও 50 বাড়বে, এখানেও 50 বাড়বে, এইভাবে। আর যদি একজন তাদের এরকম ডিপেন্ডেন্ট আছে বা একজন চাইল্ড আছে, ফাদার মাদার দুজনই ট্যাক্স পেয়ার, সেক্ষেত্রে তারা যে কোনো একজন এই সুবিধাটা নিতে পারবে, দুজনই আবার এই সুবিধাটা নিতে পারবে না। যদি তাদের দুজন থাকে, এরকম বেবি থাকে বা ডিপেন্ডেন্ট থাকে, চাইল্ড থাকে, তাহলে তারা ভাগ ভাগ করে নিতে পারবে। একজনকে বাবা নিল, একজনকে মা নিল, অর্থাৎ এক বাবার যে 0% পরিমাণটা আছে তার সাথে 50% যোগ হয়ে 50,000 যোগ হয়ে যাবে, এবং মায়ের ক্ষেত্রেও সেই পরিমাণ 50,000 টাকা যোগ হয়ে 0%-এর পরিমাণটা বাড়বে এইখানে। এইটা একটা হচ্ছে মিনিমাম ট্যাক্স আছে। মিনিমাম ট্যাক্স 25, 26-এ আমরা জানি যে ঢাকা উত্তর দক্ষিণ 5,000 টাকা, ঢাকা উত্তর দক্ষিণ এবং চিটাগাং সিটি কর্পোরেশন হচ্ছে 5,000 টাকা,
এবার অন্যান্য যে সিটি কর্পোরেশন আছে সেগুলোর জন্য 4,000 টাকা, এবং আদার দেন সিটি কর্পোরেশন এরিয়া সেগুলোর জন্য 3,000 টাকা। কিন্তু এটা এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারেই শেষ, 26-27, 27-28-এ আর এই 3,000 আর 4,000-এর কোনো অপশন থাকছে না, পুরোটাই হয়ে যাবে 5,000 টাকা। মিনিমাম ট্যাক্স 5,000 টাকা করে দিতে হবে। আর যারা নিউ ট্যাক্স পেয়ার হবেন, যাদের অ্যাসেসমেন্ট নতুন প্রথম বছর তাদের জন্য হচ্ছে, প্রথম জন্য নিউ ট্যাক্স পেয়ার হবে তাদের জন্য হচ্ছে মিনিমাম ট্যাক্স দিতে হবে 1,000 টাকা। আর মিনিমাম ট্যাক্সটা হচ্ছে এরকম, অনেক সময় একটা কনফিউশন অ্যারাইজ হয় যে মনে করেন আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে আমি আমার আমি মানে 3টা করেছিলাম, ধরেন সেটা হচ্ছে এটা শুধু এই সমস্যাটা শুধু হচ্ছে এই 25-26-এর জন্যই, পরবর্তীতে তো আর সেই অপশনটা নেই। সেটা হচ্ছে যে তখন সেটা হচ্ছে ধরেন সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে, তাহলে আমার মিনিমাম ট্যাক্স হওয়ার কথা হচ্ছে 4,000 টাকা। মানে 3টা করেছিলাম আমি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে, অন্যান্য সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে, কিন্তু আমি জব করি হচ্ছে আমার টাকাটা একটু হয়, অর্থাৎ আমি জব করি হচ্ছে ঢাকা নর্থ বা ঢাকা সাউথ বা সিটি কর্পোরেশন আমি জব করি। তো সেক্ষেত্রে আমার মিনিমাম ট্যাক্সটা কত হবে? মিনিমাম ট্যাক্সটা হবে এখানে যে এরকম, যেখান থেকে ইনকামটা একটু হয়, অ্যারাইজ হয়, যেখান থেকে আমি টাকাটা পাই যে এরিয়া থেকে, সেই এরিয়ার উপর ডিপেন্ড করে এই মিনিমাম ট্যাক্সটা নির্ধারণ করা হবে। তা আমার যদি 3 করি, যদি আমি ঢাকা নর্থ সাউথ বা চিটাগং সিটি কর্পোরেশন যে কোনো এরিয়াতে যদি আমি 3 করি, কিন্তু আমার পোস্টিং হচ্ছে আমি টাকাটা পাই হচ্ছে একদম আদার দ্যান সিটি কর্পোরেশন এরিয়াতে, সেখানে আমার মিনিমাম ট্যাক্স হবে তখন 3,000 টাকা। অর্থাৎ যেখান থেকে একটু হবে, অ্যারাইজ হবে যেখান থেকে টাকাটা, সেটাই হবে মিনিমাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়বে, 3, 4, 5-এর মধ্যে। তবে এটা 25-26-এই শেষ, 26-27 থেকে তো সব 5,000 টাকা হয়ে গেছে। আর একটা দেখেন যে মিনিমাম ট্যাক্স অন ইন্ডিভিজুয়াল, এনাদের যদি 4 কোটি টাকা অথবা মোর হয়, অর্থাৎ মিনিমাম ট্যাক্স অফ ইন্ডিভিজুয়াল হ্যাভিং, যাদের গ্রস রিসিভ যদি হয় যে 4 কোটি টাকা অথবা তার বেশি, তাহলে তাদের জন্য উইল বি 1% দিতে হবে গ্রস রিসিভের উপরে। যদি 4 কোটি টাকা হয় তাহলে 1% হচ্ছে 4 লক্ষ টাকা। এটা হচ্ছে 163(5)(এর এ। এখানে বলে দেয়া আছে যে গ্রস রিসিভ যদি 4 কোটি টাকা বা এর উপরে হয়, তাহলে এর উপর 1% তখন মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। আর হায়ার রেট হচ্ছে 3% উইল অ্যাপ্লিকেবল যদি সিগারেট, বিড়ি, চুইং টোবাকো, যে একটা ছবি দিয়ে, এটা তামাক পাতা, এগুলো হচ্ছে তামাক, বিড়ি, এটা হচ্ছে এটা এক ধরনের টোবাকো, এটা হচ্ছে শুকনা টোবাকো। এটা এভাবেই খায় এরা, ঠোঁটা দাঁতের মাঝখানে দেয়, এই ঠোঁটার দাঁতের অবস্থা কি বাড়াই দিছে। সিগারেট খেলে কি হয়, এটা ভালো লাংস, এটা হচ্ছে স্মোকারের লাংস। তো সিগারেট যারা টোবাকোর সাথে জড়িত, এই ধরনের টোবাকোর সাথে যারা জড়িত, ম্যানুফ্যাকচারিং অফ সিগারেট, বিড়ি, চুইং টোবাকো, স্মোক সিলেক্স টোবাকো অর এনি আদার টোবাকো প্রোডাক্ট, তাদের জন্য দিতে হবে 3%। যদি তাদের যে গ্রস রিসিভে যদি তাদের রিসিভ হয় 4 কোটি টাকা, তাহলে 3% হচ্ছে 12 লক্ষ টাকা তাদেরকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। বলছে মিনিমাম ট্যাক্স অফ এ ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের যদি 50 লক্ষ টাকা হয়, এদের রেঞ্জ কত? 50 লক্ষ টাকা। তো 50 লক্ষ টাকার উপরে যদি হয়, মিনিমাম ট্যাক্স অফ এ ফার্ম হ্যাভিং গ্রস রিসিভ যদি 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে গ্রস রিসিভ, কিন্তু এটা যদি ধরলাম 51 লক্ষ টাকা গ্রস রিসিভ, তাহলে তাকে দিতে হবে কত পার্সেন্ট?
1% দিতে হবে। মিনিমাম ট্যাক্স অফ এ ফার্ম অর অ্যাসোসিয়েশন অফ পার্সন 1% দিতে হবে। আর হচ্ছে যদি তারা ম্যানুফ্যাকচারিং সিগারেট, বিড়ি, চুইং টোবাকো, স্মোকলেস টোবাকো আর এনি আদার টোবাকো প্রোডাক্ট, তাহলে তো 3%, গ্রস রিসিপের 3% দিতে হবে, যদি সেটা 50 লক্ষ টাকার উপরে হয়। সরি, কার্বনেট বেভারেজ যদি হয় তাহলে 3%, তারপরে মিষ্টি বেভারেজ প্রোডাক্ট যদি হয় তাহলে 3%। কার্বনেট বেভারেজ ম্যানুফ্যাকচারারদের জন্য 3%, তারপরে সুইটেন্ড বেভারেজ যারা প্রডিউসার আছে তাদের জন্য 3%, তামাক জাতীয় পণ্যের জন্য 3%। যদি কাদের জন্য এটা হচ্ছে ফার্ম এবং অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের গ্রস রিসিভ যদি অ্যাবভ 50 লক্ষ টাকা হয়। মিনিমাম ট্যাক্স অফ এ কোম্পানি, এখন কোম্পানির ক্ষেত্রে যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে কি হবে? মিনিমাম ট্যাক্স অফ এ কোম্পানি হ্যাভিং গ্রস রিসিভ অফ টাকা অ্যাটলিস্ট 50 লক্ষ টাকা ইরেসপেক্টিভ অফ আর্নিং প্রফিট অর ইনকারিং লস। প্রফিট হোক আর লস হোক সেটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে যদি কোম্পানির গ্রস রিসিভ যদি কমপক্ষে 50 লক্ষ টাকা হয়, অ্যাবভ 50 লক্ষ টাকা হয়, তাহলে কি করতে হবে? তাহলে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। তাদের প্রফিট হোক আর লস হোক সেটা এখানে বিবেচ্য না, লস হলেও দিতে হবে। যদি সিগারেট, বিড়ি, সুইং টোবাকো এসবের সাথে থাকে, অর্থাৎ বিড়ি সিগারেটের সাথে থাকলে 3% দিতে হবে। যদি কার্বনেট বেভারেজ, সুইটেন্ড বেভারেজ প্রডিউসার যদি হয় তাহলে দিতে হবে 3%। যদি মোবাইল ফোন অপারেটর হয় তাহলে দিতে হবে 1.5%, সব গ্রস রিসিভের উপরে। এই যে হ্যাভিং গ্রস রিসিপ্ট। যদি মোবাইল অপারেটর হয় তাহলে 1.5%। আর হচ্ছে 1% অফ এনি আদার কেসেস, অন্যান্য কেসের ক্ষেত্রে দেবে সে হচ্ছে কত পার্সেন্ট? 1% দেবে। তাহলে অ্যাজ ইউজুয়াল হচ্ছে 1%, আর যদি মোবাইল অপারেটর হয় তাহলে হচ্ছে 1.5%। এটা কোম্পানির ক্ষেত্রে বলছি। কোম্পানি, ট্রাস্ট, এদের জন্য হচ্ছে গ্রস রিসিভ 50 লক্ষ টাকা। কোম্পানির জন্য মনে রাখতে হবে, কোম্পানির জন্য 50 লক্ষ টাকা, ইন্ডিভিজুয়াল হয়ে 4 কোটি টাকা, আর ফার্ম হলেও 50 লক্ষ টাকা। এটা হচ্ছে রেঞ্জ। কার্বনেট বেভারেজ, সুইটেন্ড বেভারেজ প্রডিউসার হলে 3%, তামাক হলে 3%। এখানে একটা শর্ত দিয়ে দিছে, যে একটা শর্ত হচ্ছে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, কোনো ম্যানুফ্যাকচারিং অফ গুডস নিয়োজিত থাকে, তাহলে প্রথম 3 বছর, অর্থাৎ কমার্শিয়াল প্রোডাকশন শুরু হওয়ার প্রথম 3 বছর তার জন্য মিনিমাম ট্যাক্স হবে 0.10%। কিন্তু সেই কোম্পানিতে এঙ্গেজ থাকতে হবে ম্যানুফ্যাকচারিং অফ গুডস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কাজে যদি নিয়োজিত থাকে, তাহলে প্রথম 3 বছর কমেন্সমেন্ট অফ ইটস কমার্শিয়াল প্রোডাকশন, অর্থাৎ কমার্শিয়ালি প্রোডাকশনে যাওয়ার প্রথম 3 বছর সে মিনিমাম ট্যাক্স দিবে হচ্ছে গ্রস রিসিপের 0.10%। If any taxpayer who has an employs minimum 10% of its organizational workforce or more than 25 employee from the physically challenged and third gender people group will enjoy additional rebate। এটা তো বললামই। The rebate amount will be lower of ওই যে 5% একটা আছে, যে 5% এবং 75% স্যালারি, এটা বলছে এখানে। এটা আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা রয়েছে এবং থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের মধ্য থেকে
যদি এমপ্লয়ি নিয়োগ করা হয় এবং সেটার পরিমাণ হচ্ছে যে প্রতিষ্ঠানে যে মোট জনবল আছে তার 10%, অথবা মোর দ্যান 25% যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং থার্ড জেন্ডারদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে একটা রিবেট পাওয়া যাবে। সেই অর্গানাইজেশনটি রিবেট পাবে। কীরকম রিবেটটা হবে, যে তার যে ট্যাক্স পেয়েবেলটা আছে সেই ট্যাক্স পেয়েবেলের 5%, অথবা এ ধরনের ব্যক্তিদেরকে যে স্যালারিটা দেয়া হয় সেই স্যালারির 75%, হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ 75% এবং 5%, এই দুটার মধ্যে যেটা ছোট সেই পরিমাণ টাকাটা রিবেট পাওয়া যাবে। আবার বলছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পার্সন আছে তাদের মুভমেন্টের জন্য যদি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবস্থা রাখা হয়, তাহলে ব্যবস্থা রাখা যদি না হয়, তাহলে কী হবে, 2.5% অফ সারচার্জ শ্যাল বি অ্যাপ্লিকেবল অন দ্য ইনকাম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন ইফ কনভিনিয়েন্ট ফেসিলিটিস আর নট ইনশিওর্ড ফর দ্য মুভমেন্ট অফ দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন। যদি রাখা না হয় তাহলে 2.5% সারচার্জ দিতে হবে যদি না হয়। আর একটা আমরা পড়েছিলাম যে যদি রাখা হয়, যদি এরকম রাখে তাহলে একটা ছাড় পাওয়া যাবে। এটা 25% হবে। 25% সারচার্জ ইনকামের উপরে অন দ্য ইনকাম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। 25% হবে হচ্ছে সারচার্জ যদি মুভমেন্ট অফ দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সনদের জন্য যদি ব্যবস্থা সুবিধা না রাখা হয়, উপযুক্ত সুবিধা যদি না রাখা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের আয়ের উপর 25% হারে সারচার্জ অ্যাপ্লিকেবল হবে। আর যদি না, ঠিক আছে, 25% হারে সারচার্জ অ্যাপ্লিকেবল হবে। একটা বলছে যে আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে একটা রেয়াত পাবে, নিয়োগের ক্ষেত্রে রেয়াত আছে। আর হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের স্কুলের জন্য ক্ষেত্রে যদি ব্যবস্থা না রাখা হয় স্কুলের ক্ষেত্রে, তাহলে 25% সারচার্জ দিতে হবে। আর যে ওয়ার্কফোর্স এবং মোর দ্যান 25 এমপ্লয়ি ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং থার্ড জেন্ডারের মধ্যে যদি এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় তাদের জন্য রেয়াতের ব্যবস্থাটা, এটা হুইচ এভার ইজ লোয়ার, 5% আর 75%। আর এটা হবে 25% সারচার্জ অ্যাপ্লিকেবল হবে কিসের উপরে, ইনকামের উপরে, এডুকেশনাল ইনস্টিটিউশনদের ইনকামের উপরে হবে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য যদি কোনো কনভিনিয়েন্ট ফেসিলিটিস তারা না রাখে। আর টোবাকোর জন্য যত তামাক জাতীয় যে দ্রব্য আছে সবগুলো যদি ম্যানুফ্যাকচারের সাথে জড়িত, অর্থাৎ তাদের জন্য দিতে হবে 2.5% সারচার্জ। এই ন্যূনতমটা যেটা আছে সেটা এখানে বলছে যে কোনো কোম্পানি বা ট্রাস্ট যে 50 লক্ষ টাকা হয়, ইন্ডিভিজুয়াল ফার্ম রয়েছে এদের জন্য হচ্ছে, ইন্ডিভিজুয়াল রয়েছে ব্যক্তি, সার্কুলার, এটা আমরা পড়েছি। এখানে একটা বলা আছে যে চার্জ অফ মিনিমাম ট্যাক্সের বলছে অ্যাকর্ডিং টু সেকশন 183C, হায়ার আন্ডার দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট এনি মিনিমাম ট্যাক্স ইজ টু বি চার্জড, it shall be charged, levied, paid and collected accordingly. Notwithstanding anything contained in any other provisions of this act, minimum tax shall be payable by an assessee in accordance with the provisions of section 163(2)তে বলা আছে হচ্ছে যে এই যে সেকশন 88 থেকে 92 এভাবে অনেকগুলো সেকশন দেওয়া আছে। এটা হচ্ছে শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স ফ্রম দ্য সোর্স ফ্রম হুইচ ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড এবং কালেক্টেড। 163(2)তে যে ধারাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে টিডিএস এবং ট্যাক্স ডিডাকশনের সোর্স এবং ট্যাক্স কালেকশনের সোর্স, এই ধারাগুলোতে বলা আছে যে 88 থেকে 92 এভাবে হচ্ছে 39 পর্যন্ত। তো এখানে বলা আছে যে এটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন এবং কালেকশন অ্যাট সোর্স, এই ধারাগুলোতে যেটা কালেকশন করা হবে সেটাই কি হবে, মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। শ্যাল বি দ্য মিনিমাম ট্যাক্স ফ্রম
দ্য সোর্সেস ফ্রম হুইচ ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড এবং কালেক্টেড। 102 বলছে যে পেমেন্ট অফ ইন্টারেস্ট অন সেভিংস অ্যান্ড ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন সেভিংস অ্যান্ড ফিক্সড ডিপোজিট যে ইন্টারেস্টের উপর যে টিডিএসটা কাটা হয়, সেই টিডিএসটা মিনিমাম ট্যাক্স হিসেবে, মানে ওই ক্ষেত্রে শুধু এখানে যে মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে এই সেকশনগুলোতে যেগুলো কাটা হচ্ছে। তারপর এখানে কালেকশন অফ ট্যাক্স ফ্রম রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট বলা হচ্ছে, এগুলো কালেকশন করা হয়। আর কতগুলো আর এগুলো হচ্ছে ডিডাকশন, যে ডিডাকশন অ্যাট সোর্স ফ্রম ইন্টারেস্ট অন সেভিং ইনস্ট্রুমেন্ট। একটা হচ্ছে ডিডাকশন, একটা হচ্ছে কালেকশন। ডিডাকশনটা করা হয় টাকা যখন আমি পেমেন্ট করব তখন সেটা সেখান থেকে ট্যাক্সটা নির্ধারিত হারে কেটে রাখা হয়, কেটে রেখে বাকি টাকাটা দেওয়া হয়। আর কালেকশন হচ্ছে যখন কালেকশনটা হচ্ছে যে যেমন রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্টের সময় সেখানে একটা ট্যাক্স টিডিএসটা একটা ট্যাক্স কালেকশন করতে হয়। আবার যে বলছে কালেকশন অফ ট্যাক্স ফ্রম lease property, collection of tax from cigarette manufacturer for the sale of bandroll, যখন যে ব্যান্ডরোল যে বিড়ির যেখানে বিড়ির যে নিচের অংশটুকু আছে যেখানে হাত দিয়ে ধরে ওখানে গভর্নমেন্টের একটা ব্যান্ডরোল লাগাতে হয় প্রতিটি বিড়ির মধ্যে। তো এই বিড়িটি আমরা যেমন যে ছোটোবেলায় আমরা যে ডাক টিকিট ব্যবহার করতাম, এখন ওই যে রেভিনিউ স্ট্যাম্পগুলো পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় পোস্ট অফিসে সেইভাবেই এই ব্যান্ডরোলও পোস্ট অফিসে ব্যান্ডরোল পাওয়া যায়, সেই ব্যান্ডরোলগুলো কিনে আনতে হয়, কিনে এনে এই বিড়ির চারপাশ দিয়ে লাগাতে হয়। তো এইভাবেই তারা গভর্নমেন্ট একটা কালেকশন করে, ট্যাক্স একটা কালেকশন করে। আবার এখানে বলছে যে উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা। আমরা যে এই যে ট্যাক্সগুলো উৎসে কর্তন করলাম বা কালেকশন করলাম, এগুলো জমা দেওয়ার সময়সীমার কথা বলা হচ্ছে 9 নম্বর ধারায়। সেখানে বলা হচ্ছে যে আইনের 7ম অংশের বিধান অনুসারে কর্তনকৃত বা সংগ্রহকৃত সকল অঙ্ক সরকারি কোষাগারে জমা দিতে হবে। সেটা হচ্ছে যে জুলাই থেকে মে মাসের যেগুলো কর্তন করা হয়, অর্থাৎ জুলাই থেকে তো শুরু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 11 মাস। এই 11 মাস যেটা কর্তন করা হবে এবং সংগ্রহ করা হবে, সেটা কর্তন এবং সংগ্রহের মাসের শেষে পরবর্তী 2 সপ্তাহের মধ্যে, যেদিন শেষ হবে তার 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ যদি জুলাইয়ের যেটা আমরা কাটবো বা সংগ্রহ করব সেটা আগস্টের 2 সপ্তাহের মধ্যে, আগস্টে যেটা কাটবো বা সংগ্রহ করব সেটা সেপ্টেম্বরের 2 সপ্তাহের মধ্যে, এভাবে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এটা মে মাস পর্যন্ত। মে মাসেরটা জুন মাসে 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। মে মাসে যেটা কাটবো সেটা জুন মাসের 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। আর জুন মাসে যেটা কাটবো সেটাকে আমরা জুলাইতে দিতে পারবো? তখন তো অন্য একটা অর্থ বছর পড়ে গেল। সেক্ষেত্রে হবে কি, যেটা আমরা জুনে কাটবো, এখানে বলছে যে অর্থ বছরের যেটা জুন মাসের যেটা হবে সেটা প্রথম থেকে 20তম দিনে যে দিনের কর্তন বা সংগ্রহ করা হবে, অর্থাৎ জুন মাসে যেটা প্রথম 20 দিনে সংগ্রহ করা হবে সেটা সরকারি কোষাগারে জমা দিতে হবে পরবর্তী 7 দিনের মধ্যে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত যেটা কাটবো, জুন মাসের 20 তারিখ পর্যন্ত যেটা কাটবো সেটা জমা দিতে হবে 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে জমা দিতে হবে। আর থাকে হচ্ছে শেষের 10 দিন। এই শেষ 10 দিনের কথা বলছে জুন মাসের অন্যান্য যে কোনো দিনের কর্তন। জুন মাসের অন্যান্য যে কোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন, অর্থাৎ 20তম দিন তো গেল। এখন 21 তারিখ থেকে শুরু করে 21 তারিখ থেকে শুরু করে যদি 21 তারিখেরটা যদি কোনো সংগ্রহ করি বা কর্তন করি সেটা আমরা জমা দেব হচ্ছে 22 তারিখে। 22 তারিখে যদি কোনো কর্তন বা সংগ্রহ করি সেটা সরকারি কোষাগারে জমা দেব 23 তারিখে। এভাবে আমরা জমা দেব। আর অর্থ বছর জুন মাসের শেষ কর্মদিবস যেটা 30শে জুন, 30শে জুনেরটা 30শে জুনেরটা কি আমরা পরবর্তী দিন জমা দিতে পারবো? জমা দিতে পারবো না। কারণ পরবর্তী
দিনটা 1 জুলাই সেটা পরবর্তী অর্থবছরে চলে যাচ্ছে। তাহলে আমরা জুন মাসের শেষ দিন যেটা কর্মদিবস সেদিন যদি আমরা কোনো কর্তন বা সংগ্রহ করি সেটা ওই দিনই জমা দিতে হবে। কর্তন বা সংগ্রহের দিনই জমা দিতে হবে। এখন মনে করেন একটা বিল আসলো বিকাল ৩টার সময়। এখন আমি সেখানে মনে করেন যে কর্তন করলাম। এখন ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে দেখি ৪টা পার হয়ে গেছে। ৪টার পরে তো আর ব্যাংক নিচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? এখানে একটা প্ল্যানিং করে নেবেন। প্ল্যানিং করাটা কি যে জুন মাসের শেষের দিনটা একদম ওই দিনেও যে আবার কর্তন করতে দিতে হবে সেটা আপনারা প্ল্যানিং করে নেবেন। সেটা হয়তো আগে নেবেন। বলবেন যে শেষের দিন দেওয়ার দরকার নেই। যদি সময় থাকে সকালবেলা যদি আপনার যদি বিল আসে 10টা-11টার মধ্যে যদি বিল আসে, আপনার 4টার মধ্যে যায় ব্যাংকে জমা দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালাউ করলেন। না হলে বিলটিই নেবেন হচ্ছে পরের দিন। অর্থাৎ ইয়াতে নিয়ে নেবেন। পরের অর্থ বছরে অর্থাৎ একদিনের জন্য তো কোনো সমস্যা নেই। ভাই আজকে জুন মাস এখন কখন আসবেন? যে এখন 2টা বাজে। তো এখন আসার দরকার নেই, আপনি পরের দিন আসেন। আর যদি আসেন তাহলে সকাল 10টা-11টার মধ্যে চলে আসেন। যেন আমরা 2টার পরে তো আমাদেরকে ব্যাংকে যাই টাকাটা জমা দিতে হবে। এদিন করে আবার ভিড় বেশি হয় ব্যাংকে। তো প্র্যাকটিক্যাল মানে বাস্তবতাটা এরকমই হয়। তো এই দিনটা যে কেটে নিতে হবে তা না, আপনারা আগে কাটেন। এই তো সামনে তো আরও 10 আরও দিন তো আছে যে 20 তারিখ আপনি বলেন যে বিলটা সামনে দেন বা বিলটা একদিন পরে দেন। এভাবে আপনারা এটা প্র্যাকটিক্যালি ম্যানেজ করে নিতে হবে। আবার বলছে যে উৎসে কর্তন বা সংগ্রহের কর পরিশোধ পদ্ধতি। এই আইনের যে ৭ বলছে আওতাধীন কর্তন বা সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিধি ৯ বর্ণিত নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত কর্তনকৃত বা সংগ্রহীত কর চালান বা বোর্ড কর্তৃক নির্ধারিত পেমেন্ট এর মাধ্যমে সরকারের অনুকূলে জমা প্রদান করতে পারবে। তাহলে তো সহজ একটা আছে। যদি আপনারা অনলাইনে পেমেন্ট করে দেন বিকাশ থেকে বা ব্যাংক থেকে ব্যবস্থা আছে, তাহলে সেটা চালানের মাধ্যমে দেন, তাহলে তো হইলই। আর অনেক সময় অনেকগুলো ভলিউম থাকে, তো এভাবে অনলাইনে দেওয়াটা ভালো। আচ্ছা, এখানে বলছে সিতে বলছে যে যেসব আয়ের উপর এই ন্যূনতম যে করটা আছে, এই ন্যূনতম কর যেসব আয়ের উপর প্রযোজ্য হবে সেসব ক্ষেত্রে করদাতা অবশ্যই সেকশন 72 অনুযায়ী নিয়মিতভাবে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে বা সংরক্ষণ করবে। যেসব ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স প্রযোজ্য সেসব ক্ষেত্রে 72 অনুযায়ী বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। 72তে কি বলছে? 72তে বলেছে যে একজন ব্যক্তির আয়কে নিয়মিতভাবে প্রকৃত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসারে পরিগণনা করতে হবে। একজন ব্যক্তি তার যে সাধারণ যে অ্যাকাউন্টিং যে সিস্টেম আছে, প্রসিডিওরস আছে, যেটা অ্যাপ্লিকেবল হয় সাধারণত নিয়মিতভাবে যেটা অ্যাপ্লিকেবল হয় সেই অনুযায়ী বুকস অফ অ্যাকাউন্টস কী করতে হবে? সেই অনুযায়ী পরিগণনা বুকস অফ মেনটেন করতে হবে এবং আয় পরিগণনা করতে হবে। আর যেসব ক্ষেত্রে একজন ব্যক্তি যদি মনে করে যে তার হিসাবরক্ষণ পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? ডিসিটির কাছে একটি অ্যাপ্লিকেশন করতে পারেন। ডিসিটি তখন কি করবে? তিনি সেগুলো স্পষ্টভাবে প্রতিফলনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন তিনি অনুমোদন করতে পারে। আর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তিনি কি করতে পারে? বিধি দ্বারা কোনো ব্যবসা বা কোনো শ্রেণীর ব্যবসা বা কোনো উৎস বা কোনো উৎসের আয়ের জন্য এসব কিছুর জন্য যে হিসাবরক্ষণ পদ্ধতি আছে বা অন্যান্য যাচাইয়ের যে মানদণ্ড আছে এগুলো তিনি নির্ধারণ করতে পারেন। অর্থাৎ বোর্ড বলে দিতে পারে যে ব্যবসার ধরন বুঝবে, ব্যবসায় শ্রেণী বা অন্য কোনো উৎস থেকে আয় হচ্ছে, কোন উৎস থেকে আয় হচ্ছে সেটার উপর ভিত্তি করে তিনি কি করতে হিসাবরক্ষণ পদ্ধতি বা যাচাইয়ের মানদণ্ড নির্ধারণ করে দিতে পারেন। সব কোম্পানি, সব ব্যবসা, সব শ্রেণীর উৎস থেকে যে একই রকম ক্রাইটেরিয়া মানদণ্ড নির্ধারণ হবে ব্যাপারটা এরকম না। এটা যদি বোর্ড যেখানে যেরকম মনে করবে তিনি সেখানে সেরকম মানদণ্ডটা নির্ধারণ করে দিতে পারে। পূর্ববর্তী
যে বিধানগুলো যে আমরা এখন আলোচনা করলাম সেগুলো ক্ষুণ্ণ না করে কোম্পানি কি করতে পারে, আইএস যেটা আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এবং আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এবং বাংলাদেশে বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী তারা কি করতে পারে, হিসাব রক্ষণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে। এখানে বলেছে যে ইনকাম ফ্রম এনি সোর্স ফর হুইচ মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল আন্ডার দিস সাবসেকশন শ্যাল বি ডিটারমাইন্ড ইন রেগুলার ম্যানার and tax shall be calculated by using applicable rate on such income. If the tax so calculated higher than the minimum tax, the higher amount shall be payable on such income. যে উৎসগুলো আছে, যে আয়গুলোর উপর মিনিমাম ট্যাক্স হয়, সেই আয়গুলোর আগে নিয়মিত পদ্ধতিতে আগে আমাদেরকে ট্যাক্সটা বের করে নিতে হবে। রেগুলার নিয়মে যে ট্যাক্সটা আসে সেটা আগে বের করে নিতে হবে কোনগুলোর উপরে, যেগুলোর উপর মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় সেগুলোর উপরে করে নিয়ে পরে তারপরে কি করতে হবে, মিনিমাম ট্যাক্সগুলোর মিনিমাম উৎস থেকে যেগুলো হয় আগে সেগুলো রেগুলার ট্যাক্স বের করে নিতে হবে। কীভাবে? আগে রেগুলার আয়টা নির্ধারণ করতে হবে। আয়টা নির্ধারণ করার পর তারপরে যে প্রযোজ্য হারটা রয়েছে, যে অ্যাপ্লিকেবল রেটটা রয়েছে সেটা দিয়ে গুণ করলেই, বা যদি স্ল্যাব হয় স্ল্যাব, বা যদি ফিক্সড রেট থাকে তাহলে ফিক্সড রেট দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ট্যাক্সটা পেয়ে যাব। কোন ট্যাক্স পাবো? রেগুলার ট্যাক্সটা পাবো। আর তো এদিকে থাকলো মিনিমাম ট্যাক্স। তো এই মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স হুইচ এভার ইজ হায়ার সেটা আমাদেরকে প্রদান করতে হবে। অর্থাৎ যেগুলো আয়ের মিনিমাম ট্যাক্স হয়, তো যেমন আস্তে আস্তে উদাহরণটা বলছি, থিওরিটির আগে পড়ে নেই। যেটা হচ্ছে যে যেসব আয়ের মিনিমাম ট্যাক্স হয় সেগুলোর আগে রেগুলার পদ্ধতিতে ট্যাক্স কত আসে সেটা দেখতে হবে, তারপরে আমরা মিনিমাম ট্যাক্সটাও ক্যালকুলেশন করব। তাহলে দুটা ট্যাক্স আসলো, একটা রেগুলার পদ্ধতিতে ট্যাক্স আসলো, একটা মিনিমাম ট্যাক্স যেটা আইন অনুযায়ী আসে সেই মিনিমাম ট্যাক্সটা আসলো। মিনিমাম ট্যাক্স 163(2) যে মিনিমাম ট্যাক্সের কথাগুলো বলা আছে, মানে টিডিএস বা ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স, ওগুলো। তাহলে দুটো পদ্ধতিতে করা হলো। একটা হচ্ছে ওই যে মিনিমাম ট্যাক্স আসে হচ্ছে ইয়াতে, ওই যে তোমার বেভারেজ, তারপরে দেখলাম না উপরে এই যে সিগারেটের উপর 3% মিনিমাম ট্যাক্স দিতে হবে আয়, তারপরে কার্বন বেভারেজের 3%, মোবাইল অপারেটর হলে 1.5%, সিগারেট, বিড়ি এগুলোর উপরে, এগুলো ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে 1%। এই যে এই রেটের কথা বললাম। যে ইন্ডিভিজুয়াল হলে, ইন্ডিভিজুয়াল যদি হয় তাহলে 4 কোটি টাকা, তারপরে যদি কোম্পানি হয় তাহলে 50 লক্ষ টাকার ঊর্ধ্বে, ফার্ম হলে 50 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে ওইটা। তো এইভাবে আগে মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেশন করে নিতে হবে, তার রেগুলার ট্যাক্সটা ক্যালকুলেশন করে নিতে হবে, তারপরে মিনিমাম ট্যাক্সটা যেটা আসবে সেটা দুটার মধ্যে যেটা হায়ার সেটা পেমেন্ট করতে হবে। এখন উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। উদাহরণ একটা দেখি। ধরো এবিসি একটা কোম্পানি আছে, এর কার্বনেট বেভারেজ বিজনেস আছে, তার এটা কিন্তু কার্বনেট বেভারেজ বিজনেসের ন্যূনতম কর কত? 3%। তাহলে কি করতে হবে, নিয়মিত পদ্ধতিতে আগে আমরা তার আয় হচ্ছে ট্যাক্স ইনকাম বিফোর ট্যাক্স হচ্ছে তার 1 কোটি টাকা। এটা দেওয়া আছে যে ইনকাম বিফোর ট্যাক্স হচ্ছে 1 কোটি টাকা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা বের করব হচ্ছে ইনকাম শ্যাল বি ডিটারমাইন্ড ইন রেগুলার ম্যানার। এটা ফার্স্ট আমরা আগে বের করব। ধরো যে তার রেগুলার ট্যাক্স হচ্ছে 25%, তাহলে তার 1 কোটি টাকা যে তার আয় আছে, 1 কোটি টাকার উপরে আমরা 25% করলাম, তাহলে আসলো হচ্ছে 25,000 টাকা আমাদের ট্যাক্স আসলো। তাহলে এটা কি হলো, ট্যাক্স শ্যাল বি ক্যালকুলেটেড বাই ইউজিং অ্যাপ্লিকেবল রেট অন সাচ ইনকাম। এই যে ইনকামটা আসলো কার্বনেট বেভারেজের বিজনেস থেকে, যে ইনকামটা আসছে ট্যাক্সের আগের ইনকামটা, অর্থাৎ আয় ইনকাম বিফোর ট্যাক্স যেটা আমরা বলি, সেটা হচ্ছে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকার উপর অ্যাপ্লিকেবল রেট কত? 25% দিয়ে গুণ করলে আমরা তো এটা কি পেলাম, একটা রেগুলার ট্যাক্স পেলাম, সেটা হচ্ছে 25,000 টাকা। কিন্তু যেহেতু সে কার্বনেট বেভারেজ বিজনেস করে আর সে তার
গ্রস রিসিভ হয়েছে 6 কোটি টাকা, তাহলে তো তার তো একটা মিনিমাম ট্যাক্স আমরা ক্যালকুলেশন করতেই পারি আইন অনুযায়ী, সেটা হচ্ছে 3% প্রযোজ্য হবে মিনিমাম ট্যাক্স। তো এই ক্ষেত্রে 6 কোটি টাকার গ্রস রিসিভের উপর 3% দিলে আসতেছে হচ্ছে 18 লক্ষ টাকা হচ্ছে মিনিমাম ট্যাক্স। তাহলে এই 18 লক্ষ টাকা এদিকে থাকলো, আর এদিকে থাকলো হচ্ছে 25 লক্ষ টাকা, রেগুলার সোর্সে আসলো 25 লক্ষ টাকা, আর মিনিমাম ট্যাক্সের ক্যালকুলেশনে আসলো 18 লক্ষ টাকা। এই দুইটার মধ্যে হুইচ এভার ইজ হায়ার সেটা পেমেন্ট করতে হবে। আচ্ছা, আবার বলছে যে ইনকাম অর লস কম্পিউটেড ফর দ্য সোর্স অফ ইনকাম হোয়ার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লাইড, যেখানে মিনিমাম ট্যাক্সটা অ্যাপ্লাইড হয় সেসব ক্ষেত্রে, সেসব সোর্স অফ ইনকামে যদি আয় হয় বা লস হয়, তাহলে শ্যাল বি অ্যাডজাস্টেড, শ্যাল নট বি অ্যাডজাস্টেড, শ্যাল নট বি অ্যাডজাস্টেড এনি ইনকাম অর লস ফ্রম রেগুলার সোর্স, অর্থাৎ রেগুলার সোর্স আলাদা, মিনিমাম ট্যাক্সের মিনিমাম ট্যাক্সটা আলাদা। মিনিমাম ট্যাক্সের যে সোর্স আছে, সোর্স অফ ইনকাম আছে, সেখানে যদি কোনো লস হয় বা ইনকাম হয়, তাহলে এই লস আর ইনকামটা রেগুলার সোর্সের লস বা ইনকামের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। ট্রু না ফলস? ট্রু। তাহলে দেখো যে এখানে মিনিমাম ট্যাক্স আসছে তোমার হচ্ছে মিনিমাম ট্যাক্স কি, যে ট্যাক্সটা কাটা হয় অ্যাড সোর্সে, যে ট্যাক্সটা কাটা হচ্ছে অ্যাড সোর্সে, সেটা হচ্ছে টিডিএস। এই টিডিএসটাই হচ্ছে ফাইনাল বা মিনিমাম ট্যাক্স। এটা হচ্ছে 163(2) অনুযায়ী, 2তে যেগুলো বলা আছে যে ট্যাক্স কালেকশন বা ডিডাকশন অ্যাট সোর্স, সেগুলো হচ্ছে ফাইনাল ট্যাক্স বা মিনিমাম ট্যাক্স বা ফাইনাল ট্যাক্স, সেটাই। তো এইখানে যেমন কন্ট্রাক্টর পেমেন্ট, তারপরে এক্সপোর্ট ইনকাম, তারপরে সার্টেন কমিশন আছে, কিছু কমিশন আছে বা সার্ভিস ইনকাম আছে 163(2)তে যেগুলো আছে। তো এগুলো উপর যে ট্যাক্সটা কাটা হচ্ছে টিডিএসটা, ওটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের সোর্স। আর রেগুলার সোর্স কি, যেগুলো তোমার আসছে যেমন বিজনেস ইনকাম, স্যালারি, হাউস প্রপার্টি ইনকাম, এখান থেকে এগুলোতে আয় বের করি আমরা, অ্যাজ ইউজুয়াল নিয়মে আয় বের করি, তারপর আমরা স্ল্যাব রেটে হোক বা যদি ফিক্সড রেটটাতে যদি থাকে কোনো, যেসব ক্ষেত্রে ফিক্সড রেট দিয়ে হোক, গুণ করে আমরা কি পাই, আমরা রেগুলার ট্যাক্সটা পাই। তো এই যে একটা আসলে মিনিমাম ট্যাক্স আর একটা হচ্ছে রেগুলার ট্যাক্স, হ্যাঁ, এই দুটা আলাদা থাকবে সবসময়। অর্থাৎ মিনিমাম ট্যাক্স ধরলাম একটা আলাদা একটা বাক্স, রেগুলার ট্যাক্স হচ্ছে আলাদা একটা বাক্স। আমরা মিনিমাম ট্যাক্সটা মিনিমাম ট্যাক্সে দিব বা রেগুলার ট্যাক্সটা রেগুলার ট্যাক্সে দিব, কিন্তু ওই দুটার ইনকাম সোর্সে যদি লস হয় লাভ হয়, দুটার সাথে একটার সাথে একটা মিশানো যাবে না, আলাদা আলাদা থাকবে, মিশানো যাবে না। যেমন হচ্ছে কন্ট্রাক্ট ইনকাম, এই কন্ট্রাক্ট ইনকাম এখানে মনে করো মিনিমাম ট্যাক্স আসছে হচ্ছে 5 লক্ষ টাকা মিনিমাম ট্যাক্স আসছে, আর রেগুলার বিজনেসে লোকসানে আসছে, লোকসান হয়েছে ধরেন 3 লক্ষ টাকা। তো কন্ট্রাক্টর ইনকামে সেখানে আয় হয়েছে 5 লক্ষ টাকা, আর রেগুলার যে বিজনেস ইনকাম আছে সেখানে বিজনেস হয়, সেখানে আমাদের লস হয়েছে 3 লক্ষ টাকা। তো এই দুইটা অ্যাডজাস্ট করে 2 লক্ষ টাকা করা যাবে না, এই ধরনের চিন্তা করলে সেটা, সেই চিন্তাটা ঠিক হবে না। এখন দেখো কন্ট্রাক্টরের ইনকাম আলাদা থাকবে, বিজনেস লস যেটা আছে সেটা আলাদা থাকবে, দুটো একসাথে অ্যাডজাস্ট করা যাবে না। আবার যদি মিনিমাম ট্যাক্সের যে সোর্সটা আছে, সেই সোর্স অফ ইনকাম যে হয়, সেই মিনিমাম ট্যাক্সের যে সোর্স, যেখান থেকে যে সোর্সটা, যে সোর্স থেকে আয়টা হয়, সেই আয়ের সোর্সে যদি লস হয়, তা লস হলো ধরো 1 লক্ষ টাকা, আর রেগুলার বিজনেসে হলো হচ্ছে তোমার 4 লক্ষ টাকা, এই দুটো আবার অ্যাডজাস্ট করা যাবে না, লাভ হোক আর লস হোক। আবার রেগুলার সোর্সে লাভ হোক আর লস হোক, সেটা অ্যাডজাস্ট করা যাবে না। রেগুলার যে প্রফিট হবে, সেই প্রফিটের পুরোটার উপরেই ট্যাক্স হবে। আমি যদি ভাবলাম যে হয়তো লস হয়েছে, তা ওটার সাথে অ্যাডজাস্ট করে আয়টা কমাই, তাহলে আমার ট্যাক্সটা কম আসবে। গভর্নমেন্ট বলছে না, এটা করা যাবে না, দুটা দুই জিনিস। আচ্ছা, এখন কিভাবে জিনিস দেখা হচ্ছে, মিনিমাম ট্যাক্স ইনকাম ইজ এটাকে আইসোলেটেড এবং ফাইনাল, বা মানে যদি বলি যে যেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স হচ্ছে, সে মনে করো সে একা একা থাকবে, একা চলবে, কারোর সাথে মিশবে না, এরকম ব্যাপারটা। তাহলে হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল অন এ সোর্স অফ ইনকাম, দ্য ইনকাম অর লস ফ্রম দ্যাট সোর্স শ্যাল বি ট্রিটেড সেপারেটলি। হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল অন এ সোর্স অফ ইনকাম, the income or loss from that source shall be
shall be treated separately and shall not be adjusted against income or loss from regular sources. আচ্ছা, এখন বলছে কিছু কিছু সোর্স আছে অফ কম্পিউটেড আন্ডার এনি সোর্স, যেখানে কিছু কিছু আছে যেগুলো এক্সামটেড ইনকাম আছে, কতগুলো ইনকাম আছে যেগুলো এক্সামটেড ফ্রম ট্যাক্স, কিছু কিছু ইনকাম আছে যেগুলো কি এক্সামটেড ফ্রম ট্যাক্স, কিছু কিছু আছে যেগুলো সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স, কম দিতে হয়, হ্যাঁ শর্ত সাপেক্ষে সেগুলো কি করতে হয়, রিডিউস ট্যাক্স দিতে হয়, রিডিউস ট্যাক্স রেট আছে কিছু কিছু ক্ষেত্রে। আবার ইজ সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, কিছু কিছু আছে যেগুলোর উপর মিনিমাম ট্যাক্স দিতে হয়। তো এই এক্সামটেড ফ্রম ট্যাক্স যদি এক্সামটেড ইনকাম থেকে থাকে, তা যদি রিডিউস ট্যাক্স রেট থেকে থাকে, যদি সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স রেট থেকে থাকে, তাহলে তো সেগুলোর লসগুলো কি করা যাবে না, অ্যাডজাস্ট করা যাবে না, সেগুলোর লস নো সেট অফ লসেস ইজ অ্যালাউড, নো সেট অফ লসেস ইজ অ্যালাউড, এই লস এখানকার লসগুলো সেট অফ করা যাবে না, ইজ নো সেট অফ লসেস ইজ অ্যালাউড ফর এনি লস, যে অন্য কোনো লসের সাথে computed under any source or head of income from which is exempted, যেগুলা অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যে এক্সামটেড ফ্রম ট্যাক্স যদি থাকে, সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট যদি থাকে, সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স যদি থাকে, এগুলোর সোর্স অফ ইনকামে যদি কোনো লস হয় সেগুলো অন্য কোনো কারোর সাথে অ্যাডজাস্ট করা যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, যে একটা জিনিস দেখো যে এই যে সামারি অফ ইনকাম আছে, এমপ্লয়মেন্ট, তারপরে রেন্টাল ইনকাম আছে, এগ্রিকালচারাল ইনকাম আছে, বিজনেসের মধ্যে স্পেকুলেটিভ বিজনেস আছে, টোবাকো বিজনেস আছে, আদার বিজনেস থাকতে পারে, তারপরে ক্যাপিটাল গেইন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং আদার সোর্সেস। তো এমপ্লয়মেন্টের হেড যে আছে সোর্স অফ ইনকাম, এটা হচ্ছে এমপ্লয়মেন্টের একটা সোর্স অফ ইনকাম। এখানে বলছে যে এখানে যদি তোমার এখানে কিছু লস হয়, এখানে লসের কোনো লাভ লসের কোনো ব্যাপার স্যাপার নেই, শুধু নো অ্যাপ্লিকেবল, এটা বাদ যাবে। রেন্টাল ইনকামে আমার লাভ লস হতে পারে, রেন্টাল ইনকাম বাসা ভাড়া দিছি, হ্যাঁ বাসা ভাড়া হয়নি, খরচ দিছি, তো লাভ লস হতে পারে আমার। তো সেখানে এই লসটা আমরা কি করতে পারবো, এনি সোর্সের সাথে, ইনকামের সোর্সের সাথে আমরা লাভ হোক লস হোক অ্যাডজাস্ট করতে পারবো, যে কোনো সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আবার বলছে এনি সোর্সের সাথে আমরা কি করতে পারবো, সেট অফ লসেস, যে লসটা আছে উইথ এনি ইনকাম ফ্রম এনি সোর্স আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আবার এগ্রিকালচারের ক্ষেত্রে যদি লস হয় সেটা আমরা এনি সোর্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় সেটা শুধু স্পেকুলেটিভ বিজনেসের সাথে আমরা ফটকা ব্যবসা যেটা অ্যাডজাস্ট করতে পারবো। টোবাকো হলে টোবাকোর সাথে, আদার হলে আদার বিজনেসের সাথে, আর ক্যাপিটাল গেইন হলে শুধু ক্যাপিটাল গেইনের সাথে, আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলে সেটা এনি সোর্সের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আর আদার সোর্সে যদি কোনো লস হয় তাহলে সেটা নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আদার সোর্সে কখনো এগুলো যে ওখানে লসের কোনো ইয়ে নেই, মানে ব্যাপার স্যাপার নেই। তো এই যে লসটা হলো, লসটা আমরা কি করতে পারতেছি, যে অন্য কোনো হেডের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারছি, কিন্তু টোবাকোটার সাথে টোবাকোর সাথে যাবে, স্পেকুলেটিভ ফটকার সাথে ফটকা যাবে, আর যদি ক্যাপিটাল গেইনের সাথে ক্যাপিটাল গেইন যাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তারপরে এগ্রিকালচার, রেন্টাল ইনকাম, এগুলো অন্য যে কোনো হেডের সাথে এগুলো সবার সাথে যাবে, সবখানে যাবে, এগুলো হচ্ছে সবার সাথে যাবে, কিন্তু এই স্পেশালগুলো সবার সাথে যাবে না। একটা হচ্ছে ফটকা, একটা হচ্ছে টোবাকো, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন, এগুলো। তবে যে সেট অফটা হলো লসটা, সেট অফ হয়ে তো আবার ব্যালেন্স থাকতে পারে, এই ব্যালেন্সটা আবার ক্যারি ফরওয়ার্ড করা যাবে, যদি সেট অফ করার পরেও যদি ব্যালেন্স থেকে থাকে যে না পুরোপুরি সেট অফ হচ্ছে না লসটা, কারণ যে হেডের সাথে সেট অফ করছি সেই হেডের ইনকামটা কম, তো সেটা সেট অফ না করে যেটা সেট অফ হয়ে যেটা অবশ্যই থাকবে সেটা আমরা আবার ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, বাট 6 ইয়ার্স, 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত এটা আমরা করতে পারবো, ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। কত? 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার, এটা পরীক্ষা আসতে পারে এমসিকিউ। 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, এবং পরবর্তী বছরে যে আবার যে সেট অফ করবো সেই সেট অফটাও হবে আবার এই আগের নিয়ম অনুযায়ী, যেটার সাথে যেটা, সেটার সাথে সেটা। মিনিমাম ট্যাক্সের সোর্স অফ ইনকামে লস হয়েছে এত টাকা, আচ্ছা এটা আমরা পড়েছি, এটা পড়া লাগবে না আর। আচ্ছা, ক্ষতির সমন্বয় ও জেড টানা, আচ্ছা